তাহলে সেই 2πr দূরত্ব অতিক্রম করবে। তো 2πr দূরত্ব অতিক্রম করতে গিয়ে তোর একটু নোটটা খোল, ওই ইয়েটা। আচ্ছা আমি তোদের বলতেছি না, আমার সামনে 2 পিস আছে, ওই 2 পিসকে বলতেছি। তোরা একটু ওই নোটটা বের কর, বুঝতে পারবি, সমস্যা নেই, আগের দিনের কথাই বলতেছি। তো এখন কথা হচ্ছে এই 2πr মানে এই বৃত্তাকার পথের সাথে আমি তরঙ্গের সম্পর্কটা করতে যাচ্ছি। তো এখানে কয়টা তরঙ্গ হবে, এখানে কি একটা, দুইটা, তিনটা তরঙ্গ হবে? এই কথাটা ডি ব্রগলি বললো যে এটা সব সময় ও যে কক্ষপথে আছে সেই কক্ষপথের নাম্বারটা যে তত সংখ্যক ল্যামডা উৎপন্ন করবে এই তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গটা। তাইলে এইখানে যে টোটাল তরঙ্গ হইছে, এইখানে যে তরঙ্গটা আছে, সেই তরঙ্গটা কত সংখ্যক ল্যামডা নিয়ে গঠিত হবে, এটা ডি ব্রগলি বলে দিছে। যে কক্ষপথে আছে সেই কক্ষপথের যে নাম্বার তত সংখ্যক ল্যামডা তৈরি করে ওই তরঙ্গ দৈর্ঘ্য নিউক্লিয়াসটাকে সে পরিভ্রমণ করতে থাকবে। এই কথাটুকুতে কারো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে বলতে পারিস, আমি আবার রিপিট করব। কেউ যদি এটা না বুঝিস আমি আবার রিপিট করব। আচ্ছা, আমরা আবার একটু বলতেছি, আমরা আগের দিন কি দেখতেছিলাম? আমরা দেখতেছিলাম ইলেকট্রন দুইটা ধর্মই দেখায়, কণা ধর্মও দেখায়, তরঙ্গ ধর্মও দেখায়। তো আমরা আগের দিন ওই কণা আর তরঙ্গ ধর্মের মধ্যে সম্পর্ক আনার চেষ্টা করছিলাম, যে তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ অবস্থায় তার যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে তার সাথে তার কণা অবস্থার যে ধর্ম, যেমন কণা অবস্থার একটা ধর্ম আমরা ভরবেগ নিয়ে বলতে পারি অথবা ভর নিয়ে বলতে পারি, তার সাথে সম্পর্কটা কিরকম সেটা আমরা পাইছিলাম ল্যামডা ইকুয়ালস টু h/mv দিয়ে। ওকে, এটা দিয়ে পাইছিলাম। তো আজকে ওইটারই আরেকটু এলাবোরেট জিনিস, যে আমরা এখন একটা ভিডিও দেখে ফেললাম যে যখন ইলেকট্রন কণা আকারে চিন্তা করতেছি, তখন সে যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তখন এই যে এরকম বৃত্ত, সহজ একটা বৃত্তাকার পথে ঘুরে, আর যখন তরঙ্গ উৎপন্ন করে ঘুরে তখন এভাবে ঘুরে। এখন তরঙ্গ উৎপন্ন করে ঘুরবে এর মানে এই না যে সে মানে কোন দিক দিয়ে দূরত্ব বেশি হওয়ার কথা বলতেছিস? আমাকে একটু কোশ্চেনটা, মানে তোর কথা হচ্ছে এইদিকে কম, এইদিকে, এই যে এইদিকে উপরে নিচে, এটার কথা বলতেছিস? আচ্ছা, ওর একটা কোশ্চেনটা ভালো কোশ্চেন, যে নিউক্লিয়াস থেকে যদি বৃত্তাকার পথে যায় সবসময় তো একই দূরত্ব অতিক্রম করে যাচ্ছে, কিন্তু যদি তরঙ্গ পথে অতিক্রম করে তখন তো কম বেশি হচ্ছে, কিন্তু আলটিমেটলি এইদিকে যতটুকু বেশি হচ্ছে এইদিকে ততটুকু কম হয়ে আলটিমেটলি কাটাকাটি গিয়ে সেমই থাকতেছে। সবাই এই কথাটা বুঝছিস? এই দেখ, এটা যতখানি নিউক্লিয়াস থেকে দূরে চলে গেছে এই সাইডে আবার ততখানি নিউক্লিয়াসের কাছে চলে আসতেছে, যদিও আমার আঁকতে একটু উল্টাপাল্টা হয়েছে। সো আলটিমেট মোট যে অতিক্রান্ত দূরত্ব যদি নিউক্লিয়াস থেকে চিন্তা করি তাহলে সেটা প্লাস মাইনাস করে সেম থাকবে। সবাই এটুকু বুঝছিস? আচ্ছা, কেউ একজন একটা আইডি দিয়ে ঢুকছিস ডট ডট দেওয়া, এই নামটা কি একটু বলতো ভাইয়া? সবাই নাম দিয়ে ঢুকিস, সবাই সবার নাম দিয়ে ঢুকিস, ওকে? আচ্ছা, এবার আসি। তো এই যে এইটুক নিয়ে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, এখন আমি বলতে যাচ্ছি যে তাইলে সে যখন কণা অবস্থায় ছিল সে যে বৃত্তাকার পথটা অতিক্রম করে আসতো, তার সাথে যদি তরঙ্গ অবস্থায় তার অতিক্রান্ত দূরত্বটার সমান করতে যাই, তো ডি ব্রগলি বলল এই অবস্থায় সে ঠিক ততগুলা তরঙ্গ উৎপন্ন করবে, এই যে ততগুলা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে এই তরঙ্গটার, বা এই তরঙ্গের মধ্যে কয়টা ল্যামডা থাকবে সেইটা ডি ব্রগলি বলে দিল, সেইটা হবে যে কক্ষপথে আছে সেই কক্ষপথের নাম্বারের সমান সংখ্যক ল্যামডা থাকবে ওই তরঙ্গের মধ্যে। ওকে, তার মানে ধর এটা যদি 4 নাম্বার কক্ষপথ হয় তাহলে এখানে কয়টা আছে দেখি ল্যামডা? আছে এই যে একটা, এটা হচ্ছে একটা ল্যামডা, এটা হচ্ছে দুইটা ল্যামডা, এটা হচ্ছে তিনটা ল্যামডা, এই যে 1 ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা। আমার আঁকাটা ঠিক আছে? যদি 4 নাম্বার কক্ষপথ হয় তার জন্য এরকম হবে, যদি 2 নাম্বার কক্ষপথ হয় সেখানে দুইটা ল্যামডা থাকবে, 3 নাম্বার কক্ষপথ হইলে তিনটা ল্যামডা থাকবে। মানে এটা কখনো 2.5 ল্যামডা হবে না, কখনো π/4 হবে না, কখনো সহজ কথায় অপূর্ণ সংখ্যা হবে না, সবসময় পূর্ণ সংখ্যা হবে।
কিন্তু সেই পূর্ণ সংখ্যাটাও হইতে হবে যে কক্ষপথে আছে সেই কক্ষপথের নাম্বারটা সমান। মানে 4 নাম্বার কক্ষপথে থেকে এখানে কখনোই 5 এমন ভাবে ইলেকট্রন চলবে না যে 5টা ল্যামডা পাবো, অবশ্যই 4টা ল্যামডা হবে। ওকে, তো আমরা এখন এটা একটু জাজ করতে চাই যে ডি ব্রগলি যে কথাটা বললো এটা তো বলছে, থিওরিটিক্যালি বললো, আমি এখন এটাকে মেনে নিব, একটু জাজ করে দেখি আসলেই ওর কথাটা সত্যি কিনা। তাইলে আমরা ওর কথাটাকে জাজ করব কাটটা দিয়ে, আমরা দেখি ওর কথাটা দিয়ে আমরা ওই যে বোরের পরমাণু মডেল মানে কণা ধর্ম সেটাকে আনতে পারি কিনা। সবাই বুঝিস আমরা আসলে কিভাবে পড়তেছি, মানে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, আমরা হঠাৎ করে আকাশ থেকে একটা জিনিস পড়তেছি না, আমরা একটা সিরিয়াল মেনটেন করতেছি। ফার্স্টে ডি ব্রগলি এই কথা বললো, আমি মানলাম। এখন আমি জেনে নিতে চাই যে ডি ব্রগলি যদি সত্য কথাই বলে, আগে বলছে যে কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম দুইটাই আছে, এখন সে বলল যে ও তরঙ্গ যদি অতিক্রম করে এরকম সম্পর্কটা সে মানবে। আমি এখন দেখতে পারি চাই যে ঠিক আছে, তাইলে যদি সরি তরঙ্গ ধর্ম যদি ঠিকঠাক থাকে তাহলে কণা ধর্ম এটা দিয়ে আনা যাবে। তা আমি দেখতে যাচ্ছি যে তার কণা ধর্ম ঠিকঠাক আছে কিনা এই সমীকরণের জন্য, এবং সেটার জন্য আমি এবার সহায়তা নিব বোরের। ওকে, বোর মডেল। তো আমরা এটাকে একটু আনার চেষ্টা করি। আমরা যেটা করতে পারি যে আমরা এখন এই 2πr এই n ল্যামডা সমান সমান আবার লিখতে পারি ওই যে h/mv, কারণ এটা তো সেই তরঙ্গ ধর্মের মানে বোর মডেল প্রমাণ। আচ্ছা, ওর কোশ্চেন হচ্ছে বোর মডেল প্রমাণ করে কি লাভ হবে। আমি অ্যাকচুয়ালি প্রমাণ করে লাভ খুঁজতে যাচ্ছি না। এই কথা এইটা যে হয়েছে 2πr = n ল্যামডা, এটার কি আমি কোনো প্রুফ দেখাইছি? আমি জাস্ট একে বলছি যে এটা হবে। কিন্তু ডি ব্রগলি এই জিনিসটা তো ক্যালকুলেশন করেই নিয়ে আসছে, এবং সেটা যথেষ্ট বড় ক্যালকুলেশন, তো সেটা তো আমি তোকে দেখাই নাই। তাইলে এই কথাটা কি সত্য কিনা, যদি সত্যই হয় তাইলে আমরা এখন যেগুলো থিওরি পড়ে আসছি, যেমন আমরা বোরের স্বীকার্যগুলো মেনে নিয়ে আসছি। ওকে, তো বোরের স্বীকার্য মেনে নেওয়া মানে কি, বোর যা যা বলছে সেগুলো সত্য ছিল। তাইলে আমি এখন এই ডি ব্রগলির কথা দিয়ে যদি বোরের কথাকে ঠিক বলতে পারি, তার মানে হ্যাঁ এই কথাটাও সত্য। আমি সেটাই দেখাইতে যাচ্ছি। সবাই বুঝছিস এখন? আচ্ছা, ওটা তো তুই দেখিস নাই, কিন্তু আমি ওদের দেখাইছিলাম আর কি। ওকে, আচ্ছা, ওইটার আলাদা প্রমাণ, ওইটার আলাদা প্রমাণ আমি দেখাই নাই। কিন্তু ধর মানে বোরের ওই কথাটা, বোরের ওই কথাটা ইস্টাবলিশড। ওকে, চাইলে ওইটারও প্রমাণ আনা যায়, সবগুলারই প্রমাণ আনা যায়, কিন্তু ওইটার প্রমাণ আমি দেখাই নাই। কিন্তু এখন বোরের স্বীকার্যগুলা যেহেতু মেনে নিছি আমরা, ওইটার প্রমাণটা আমি এখানে দেখাবো না এখন। যদি পসিবল হয়, যদি দরকার হয়, তাহলে কারো যদি দরকার হয় আমি তাইলে পরবর্তীতে ছবি দিয়ে দিব, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যেহেতু আমরা 9-এও পড়ে আসছি বোরের কথা, তার মানে ওই কথাগুলোকে আমরা মেনে নিয়ে আসছি, একদম ইস্টাবলিশ জিনিস। তো আজ এই জিনিসটা আমরা নতুন জানলাম, তো এই কথাটা ঠিক কিনা ওই আগের সত্যর সাথে আমরা জাজ করতেছি অ্যাকচুয়ালি। ওকে, তাইলে এখন আমি এখানে ল্যামডা সমান সমান h/mv বসানোর পর আমি যেটা পাচ্ছি, আমি এটা পাচ্ছি mvr = nh/2π, এবং এটা আমরা বোর মডেলে মেনে নিয়ে আসছিলাম। এটা আমরা বোর মডেলে মেনে আসছিলাম। তার মানে যেহেতু আমি এই কথা দিয়ে সহজ, এই কথা দিয়ে বলতে আমি বুঝাতে চাচ্ছি তরঙ্গ ধর্ম দিয়ে, তরঙ্গ ধর্ম দিয়ে কণা ধর্মের সাথে প্রুফটা ঠিকঠাক আনতে পারছি, তার মানে এই কথাটা ঠিক আছে। সবাই এটুকু বুঝছিস? আচ্ছা, এই লাইন নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এই লাইনটা কেন করছে আমি সেটা বললাম। আমি বললাম যে এটা ছিল তরঙ্গ ধর্মের জন্য, আমি এটা থেকে যে লাইনটা নিয়ে আসছি, লাস্টে যে লাইনটা নিয়ে আসছি, এটা হচ্ছে বোরের মডেলের কথা ছিল, বোরের মডেলের কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনাটা ছিল, এবং সেটাকে আমি আনতে পারছি, তার মানে এই কথাটা সত্যি। এই কথাটা যদি সত্যি না হইতো তাহলে এটা আসতো না, এটাই বললাম। বুঝছিস এখন? আচ্ছা, তো এখন আসি যেটা বলতেছিলাম, যে এখন আমরা আরেকটা জিনিস দেখতে চাই, যে আমরা আবারও মানে ধর ঘুরে ফিরে একই কথা, একই কথাকে আবার নিয়ে আসবো, কিন্তু কোশ্চেনে এভাবে দিতে পারে, এজন্য আমি ওভাবে দেখাচ্ছি। যে আমরা এখন উল্টাভাবে উল্টাভাবে প্রমাণ করব যে অ্যাকচুয়ালি এই 2πr পরিধির মধ্যে
কত সংখ্যক ল্যামডা থাকে, 2πr পরিধির মধ্যে কত সংখ্যক ল্যামডা থাকে, মানে ল্যামডাকে 2πr দিয়ে ভাগ করলে n আসার কথা, সেই n আসে কিনা। এগুলো আমি এই যে শর্ট শর্ট করে দেখাচ্ছি, এগুলো ছোট ছোট প্রুফ আসতে পারে, এই জন্যই দেখাচ্ছি অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আমরা এবার উল্টা কাজটা করব, ঠিক এটা থেকেই আনার মতো উল্টা কাজ, যে আমরা এখন এটা জানি যে একটা পুরা সে কণা ধর্ম হিসেবে থাকলে সে একটা বৃত্তাকার পথ অতিক্রম করবে যার দৈর্ঘ্য হচ্ছে 2πr। তাহলে এই 2πr পরিধির মধ্যে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা যদি বের করতে হয়, তাহলে আমাকে জাস্ট ল্যামডা দিয়ে ভাগ দিব। 2πr হচ্ছে মোট দৈর্ঘ্য, ধর আমি এখানে যে ল্যামডা আমার ইচ্ছা মতো আঁকছি আমি, সেটা ঠিকঠাক হইতে পারে নাও হইতে পারে। 2πr হচ্ছে মোট পরিধি, এর মধ্যে কয়টা ল্যামডা আছে সেটা যদি বের করতে চাই, মানে জাস্ট এই দৈর্ঘ্যটাকে যদি ল্যামডা দিয়ে ভাগ করে দেই, তাহলে কয়টা ল্যামডা আছে সেইটা আসলেই কি এন এর সমান হয় কিনা সেটা বের করার চেষ্টা করতেছি, মানে ওই কক্ষপথের নাম্বারের সমান হয় কিনা। উল্টা কাজ করতেছি, যে 2πr ইকুয়ালস টু n ল্যামডা ছিল, এটা কিন্তু জাস্ট এই আগেরটা থেকেই কিন্তু আমরা আসতেছি, এই যে 2πr ইকুয়ালস টু n ল্যামডা, তাহলে ল্যামডা 2πr বাই ল্যামডা সমান সমান n লেখা যায়, কিন্তু আমি ওই কথাটা এখান থেকে আনবো না, আনবো নর্মাল ক্যালকুলেশন করে। তো সেটা কিভাবে, যে এটাকে আমি এভাবে বলতে পারি যে পুরা আই মিন পুরো একটা কক্ষপথে পূর্ণ তরঙ্গ সংখ্যা, মানে কয়টা পূর্ণ তরঙ্গ আছে আমি সেটা দেখতে চাই। আমি দেখতে চাই যে এন এর মানটা আসলেই সেটাকে ওই কক্ষপথের নাম্বারের সমান আসে কিনা, মানে এন এর সমান আসে কিনা। তো আমরা এটার জন্য আবার ওই এই ল্যামডাকে আবার লিখতে পারি 2πr ইকুয়ালস টু h বাই mv। তো এখন আমরা ওই বোর মডেল দিয়ে প্রুফ করতেছি, তাইলে হচ্ছে আবার এটাকে উল্টায় ফেললে এরকম আসবে যে mvr ইকুয়ালস টু mv, উপরে চলে গেলে mvr বাই হচ্ছে h, আর এই 2πটাকে আমি নিচে নিয়ে আসলাম। আচ্ছা উপরেই থাক, সমস্যা নেই। mvr আর হচ্ছে h আর 2π থাকলো ওখানে। ওকে, এভাবে থাকুক। তারপরে আমাদের যে ইয়াটা ছিল, বোরের কথাটা ছিল, বোরের কথাটা ছিল হচ্ছে mvr ইকুয়ালস টু nh বাই 2π। তাহলে এইখান থেকে n সমান সমান কি আসতেছে, n সমান সমান এরকম আসতেছে 2π ইন্টু mvr ডিভাইডেড বাই h। তাহলে আমি এখানে যে মানটা পাইছি সেটা অ্যাকচুয়ালি n এর সমান। তাহলে এটা দিয়েও আমরা বুঝতে পারতেছি যে প্রতিটা কক্ষপথে অ্যাকচুয়ালি ওই কক্ষপথের নাম্বারের সমান সংখ্যক পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। একই কথাকে দুইবার ঘুরিয়ে বললাম, কেন ঘুরিয়ে বললাম, পরীক্ষায় এভাবে প্রুফ আসতে পারে, মানে এই পরের অংশ দিয়েও বলতে পারে আবার ওই আগেরটাও বলতে পারে। ওকে, আচ্ছা, তাইলে এবার আমরা এই ইয়াতে চলে যাচ্ছি তোর পরে এইখানে আমার নোটের মধ্যে দুইটা পয়েন্ট লেখা আছে, স্টার্ক প্রভাব আর জিমেন ইফেক্ট, মানে এরকম দুইটা কথা লেখা আছে। ওটা অ্যাকচুয়ালি আমি আগের লেকচারের টপিক, সেটাকে এখানে এনে আনা হয়েছে। সো আপাতত এই জিনিসটাকে আমি স্কিপ করতেছি, কারণ এটা আমি আগে বলে আসছি আর কি, ওই কথাটা এখানে আসছে। তো আমরা পরেরটাই চলে যাচ্ছি। এবার হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আর ওই যে তোদের অনেক কিছুই, যেমন ধর এখন অন্তত আমাদের কয়েকটা জিনিস প্রুফ না করে মেনে নিতে হবে, কিছু জিনিস, কারণ আমরা সেগুলার প্রুফ করার জন্য যা যা প্রয়োজন সেটা আমরা এখনো জানি না। সেটা তোরা হয়তো সেকেন্ড ইয়ারে ফিজিক্স ম্যাথ আর একটু করার পরে হয়তো ধরতে পারবি। আর আমি এমনভাবে এই টপিকগুলোকে সাজাবো, আমি যেটা বলবো যে এখন বুঝবি না বা এখন দরকার নাই, সেটাকে সত্যি বুঝে নিবি যে এখন তুই আসলেই বুঝবি না বা এটা এখন দরকার নাই। মানে এরকম কিছু না যে আমি তোকে মানে আর কি জানাবো না বা আমি ফাঁকিবাজি করতেছি, এরকম কিছু না। আমি যেভাবে সাজাইলে তোর জন্য সবচেয়ে সহজ হবে আমি সেটাই বলবো। ওকে, আচ্ছা। এবার আসি হাইজেনবার্গের
যেহেতু আগের কাছে ছিলি না, এখন ব্যাখ্যা করলেও বুঝতে পারবি না, সমস্যা নাই। আমি বলছি ওগুলা তুই যেগুলা যাদের লেকচার গুলো মিস হয়ে গেছে ওগুলা আমার ওই পুরান যেগুলা লেকচার ইয়াতে আপলোড দেওয়া আছে ওগুলা থেকে দেখে নিবি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে মানে যদি আমাদের কেমিস্ট্রি সিলেবাসের কথা বলি, নর্মালি এনসিটিভি সিলেবাস অনুযায়ী এটা আমাদের সিলেবাসের ভিতরকার টপিক না। এটা হচ্ছে প্রথম কথা। তবুও সবগুলা বই অ্যাড করা আছে, পুরান আগের বইগুলাতে ছিল না। তখন যেটা হইতো যে দুই একটা বইয়ে থাকতো আর বইগুলাতে থাকতো না, তো পোলাপান আবার পাগল হয়ে যাইতো যে আল্লাহ এটা ওই বইয়ে আছে, তাহলে ওই বই কেনা উচিত। এজন্য যারা এনসিটিভির ইয়া ফলো করে, আই মিন সিলেবাস ফলো করে বই বানাইছিল, তারাও আবার পরবর্তীতে এগুলা ঢুকাই ফেলছে। তো এটা এটা এরকম হওয়ার পিছনে একটু বেশি যদি আমি বলি যে কোন স্যারের বইটা বেশি দায়ী, সেটা হচ্ছে নর্মালি হচ্ছে ওই যে সঞ্জিত কুমার গুহ স্যার। ওকে, তো উনার বইয়ে উনি প্রথমে এমন এমন কিছু দিছে যেগুলো অ্যাকচুয়ালি সিলেবাসের মধ্যে নাই। তো তাতে যেটা হয়েছে, পোলাপানার কবির, হাজারি এদের বইগুলো না কিনে শুধুই উনার বই কিনছে, এরপরে এরাও এগুলো অ্যাড করে ফেলছে। তবে এই জিনিসটা আবার ফিজিক্সের সেকেন্ড পেপারেও ছোট্ট করে আলোচনা করা আছে। তো আমরা এখানে ঠিক যেটুকু দরকার, যেটুকু আসবে, এটা একটা হিউজ ব্যাপার স্যাপার। আই মিন আলোচনা করতে গেলে এটা অ্যাকচুয়ালি হিউজ একটা টপিক, এবং এটা অ্যাকচুয়ালি হাই লেভেলের কেমিস্ট্রি, বা ঠিক কেমিস্ট্রি বলবো না, এটা অ্যাকচুয়ালি ফিজিক্স। ওকে, তো আমাদের ঠিক যেটুকু দরকার আমরা সেটুকুই জানবো। তো সহজ করে যদি বলি, সহজ করে যদি বলতে যাই, যে ধর আমাদের ইলেকট্রন তো সবসময় মুভ করতেছে, শুধু ইলেকট্রন না, যে কোনো কিছুর জন্য, তো আমরা ইলেকট্রন দিয়ে বলতে যাচ্ছি। ধর একটা ইলেকট্রন কক্ষপথের মধ্যে ছুটোছুটি করতেছে। তো আমি যদি ইলেকট্রনের পজিশন বলতে যাই একটা সময়ে, এই ইলেকট্রনটার পজিশন বলবো, তাহলে ওর পজিশন যদি আমি ঠিকঠাক মতো মাপতে যাই, যতক্ষণ ধর আমি এমনিতেই তো ইলেকট্রন মুভ করতেছে সব সময়, তো তার আমি এইখানে আমি দেখতে দেখতেই চোখের পলকে সেইখানে চলে যেতে পারে। তো আমি একটা পজিশন মাপলাম, সেইখানে চলে আসতে পারে এরকম, কারণ এত স্পিড এসে মুভ করতেছে। তো তার মানে আমরা যদি তার অবস্থান মাপতে যাই, তো ওই একই সময়ে তার বেগ, বেগ আবার কিসের, অবস্থানের পরিবর্তনের, ভি ইকুয়ালস টু ছিল হচ্ছে সরণ বাই সময় বা এরকম, বা অবস্থানের পরিবর্তন বাই সময় এরকম ছিল। তো এটা ছিল বেগ, আর ভরবেগ ছিল ভর আর বেগের গুণফল। তো আমি একটা ইলেকট্রনের যদি একই সময়ে একই সাথে তার যদি অবস্থান মাপতে যাই, ওই একই সময়ে যদি ওই বস্তুটার বেগও মাপতে যাই, বা ওই ইলেকট্রনের বেগ মাপতে যাই, একজ্যাক্ট কখনোই আমি পাবো না। কারণ আমার দুইটা জিনিস একসাথে খেয়াল করা সম্ভব হবে না। আই মিন অবস্থান মাপতে গেলে আমার বেগ মাপতে কিছুটা ভুল হয়ে যাবে, এই কারণে ভরবেগটা ভুল আসবে। আবার যদি আমি শুধু ভরবেগ মাপতে যাই, তখন মানে ভরবেগের দিকে খেয়াল রাখি, তখন আবার অবস্থান মাপতে গিয়ে ভুল হবে, কারণ এটা খুব দ্রুত, মানে যতই টাইম লিপটা ফিক্সড করি ভুল হবেই, কারণ এটা খুবই দ্রুত ছোটাছুটি করতেছে। একটা ইলেকট্রনের বেগ সেটা হিউজ, চোখের পলকে মুভ করতেছে। আমরা ইলেকট্রনকে এভাবে কণা আকারে দেখতেই পারি না, আমরা ইলেকট্রনকে দেখি অ্যাকচুয়ালি মেঘের মতো। তো ধর আমাদের মাথার উপরে এখন ফ্যান ঘুরতেছে, আমি যদি তোকে বলি ফ্যানের পাখা এখন কোথায় আছে, তুই বলতে পারবি না এক্সাক্ট এখানে আছে, এটা সম্ভব না। সো ইলেকট্রন তার চেয়ে বেশি জোরে মুভ করতেছে। সো তুই যতই টাইম লিমিট কমাস, সেটা 0.0010 বা 0001, যতই টাইম লিমিট কমায় আনি না কেন, এক্সাক্ট পজিশন মাপতে পারবো না। আর আমি যদি খুব পজিশনটা খুব ভালোভাবে মাপতে যাই, তখন আবার বেগ মাপাটা ভুল হয়ে যাবে যদি দুইটা একসাথে করতে যাই। অবশ্য এটা শুধুমাত্রই অবস্থান আর বেগের জন্য না, এটা একই সাথে অবস্থানের সাথে যদি শক্তি মাপতে যাই সেক্ষেত্রেও হবে। মানে সহজ কথায় দুইটা প্যারামিটার যদি আমি একসাথে মাপতে যাই, তখন আমার অবশ্যই বস্তুর ক্ষেত্রে ভুল হবে, এবং গতিশীল বস্তুর ক্ষেত্রে আরো এটা বেশি খাটবে। তো আমাদের এই যে ত্রুটিটা আসতেছে, মানে অবস্থান মাপতে গিয়ে একটা ত্রুটি হচ্ছে যে ধর আমরা আমি ধর এখন মাপবো একে, এই এখন বলতে বলতেই এ কিন্তু এখানে চলে আসছে হয়তো। তার মানে আমি যে পজিশনটা মাপছি
সেটা এক্স্যাক্টলি ঠিক না, ওখানে কিছু ভুল হয়েছে। ধর আমি মাপছি, সে এখন একটা রেফারেন্স পয়েন্ট ধরলাম যে মূল বিন্দু থেকে সে এখন, আচ্ছা টাইম শেষ হয়ে যাবে একটু পরে, টাইম শেষ হইলে তোরা সবাই আবার জয়েন দিস। ধর আমি মাপলাম সে এখন মূল বিন্দু থেকে ধরলাম যে 3 সেন্টিমিটার দূরে আছে, এরকম আমি ধরলাম আর কি। ওকে, ধরার কথা ধরলাম, কিন্তু যতক্ষণে আমি তাকে ওই পজিশনটা ঠিক করতে যাচ্ছি ততক্ষণেই সে হয়তো সরে 3.2 সেন্টিমিটারে চলে গেছে এরকম। ওকে, তার মানে আমি এখানে কিছু ভুল করছি, আমার এখানে 0.2 সেন্টিমিটারের ভুল হয়েছে, তার মানে কিছু না কিছু ভুল হচ্ছেই। সো আমরা যখনই এরকম একটা গতিশীল বস্তু বা ইলেকট্রনের ক্ষেত্রে যদি বলি, তো তার যদি একই সময়ে তার আহ, অবস্থান মাপতে যাই, সে অবস্থানে যে ভুল হবে, অবস্থান মাপতে গিয়ে যে ভুলটা হবে, সেটাকে আমরা ডেল্টা এক্স দিয়ে দেখাচ্ছি। এই যে এটা একটা আহ, অবস্থান। আচ্ছা, একজনের নামাজের টাইম দিতে বললো, আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আহ, এই 5 মিনিট আমি ব্রেক দিব, হ্যাঁ 5 মিনিট তোরা একটু যদি নামাজ পড়ে নিতে চাস তো পড়ে নিবি। আর আরো বেটার হয় তোরা যদি ক্লাসের আগে, আমি কিন্তু ক্লাসের আগেই নামাজটা পড়ে নিই কারণ অক্ত হয়ে যায়, সো ক্লাসের আগে নামাজটা পড়ে জয়েন দিতে পারিস তোরা। আচ্ছা আমি ব্রেক দিব, সমস্যা নেই, 5 মিনিটের ব্রেক দিব। আহ, তো এই মিটিংটা শেষ হইলে 5 মিনিটের একটা ব্রেক থাকবে, যদি আমি মিটিং অন করে রাখবো, তোরা অ্যাড হয়ে থাকতে পারবি, সমস্যা নেই। তো এইখানে অবস্থানের একটা ভুল হয়েছে, সেটাকে আমি ডেল্টা এক্স দিয়ে দেখাইলাম। এরকম যেহেতু অবস্থান মাপতে ভুল হয়েছে, আর বেগ সমান সমান কি ছিল, বেগ সমান সমান ছিল ডেল্টা এক্স বাই ডেল টি, বা এক্স বাই টি, বা এস বাই টি, মানে হচ্ছে সরণ বাই সময়। অবস্থান মাপতেই ভুল করছি, তাইলে তো অবস্থানের পরিবর্তন দিয়েই তো আমরা বেগ মাপি, তার মানে আমার বেগ মাপতেও ভুল হয়েছে, তার মানে আমার ভরবেগ মাপতেও ভুল হয়েছে। ওকে, তার মানে যখনই একটা গতিশীল বস্তুর বেগ আর ভরবেগকে আমি একসাথে মাপতেছি, দুইটার মধ্যেই ভুল হচ্ছে, দুইটার মধ্যেই ত্রুটি হচ্ছে। অবস্থানের জন্য যে ত্রুটিটা হচ্ছে সেটাকে আমরা ডেল্টা এক্স দিয়ে দেখাচ্ছি, ভরবেগের মধ্যে যে ত্রুটিটা হচ্ছে সেটাকে আমরা ডেল্টা পি দিয়ে দেখাচ্ছি। এই ত্রুটি দুইটার গুণফল কত হবে, এইটা নিয়ে ওই হাইজেনবার্গ একটা আইডিয়া দিছে, যে এই আইডিয়াটা যে এই দুইটা ভুলের যে গুণফল, ভুলের মানের যে গুণফল, সেইটা কখনোই, মানে সেটা সব সময় হয়, এই সহজ করে লিখলে এটাকে অবশ্য কয়েকভাবে বলা যায়, সেটা সব সময়, হ্যাঁ ভাই বল, একটু তাড়াতাড়ি, টাইম শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ওটা, ওটা অ্যাকচুয়ালি তোকে বোঝানোর জন্যই অ্যাকচুয়ালি মেঘের আকারে আমি তাইলে টাইমটা, আচ্ছা পরের মিটিং এ, আই মিন এই যে গ্যাপের পরে আমি এই জিনিসটা আবার ক্লিয়ার করব, আবার একটু বলিস আমাকে। তাইলে এইটা দিয়ে আমি যেটা বলছে আর কি, এই হাইজেনবার্গের কথা হচ্ছে এই দুইটা ত্রুটির গুণফল সবসময় এই মানটার চেয়ে বড় হবে বা সমান হবে, কিন্তু এর চেয়ে ছোট হবে না। ওকে, যতই ভুল হোক সেটা সবসময় এই মানটার চেয়ে বড় হবে বা সমান হবে, ছোট হবে না। এবং ওর কথাটা যে সত্য, এটা কয়েকটা ভাবে প্রুফ করা যায়। এই সূত্র দিয়ে প্রুফ করা যায় যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকা সম্ভব না, যেটা আমরা বাস্তবেও জানি যে নিউক্লিয়াসের মধ্যে যেহেতু ইলেকট্রন থাকে না, বাইরে থাকে, সেই জিনিসগুলো আমরা প্রুফ করতে পারি। সো সেটা আমরা ফিজিক্সে দেখব। সো আমি এখন এইটা কিভাবে আসছে ওটাকে বলতেছি না, তোর দরকারও নাই এখন। তো মিটিং শেষ হয়ে যাবে এখন, তাহলে আমি এখন আবার মিটিং জয়েন দেব, বাট 5 মিনিটের ব্রেক দিচ্ছি, তোরা চাইলে নামাজ পড়ে এসে জয়েন দিতে পারিস, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, শোন, তো আমাদের এই কার্ডটা থেকে যেন সাউন্ড আসতেছে, মিউট করিস। আহ, আচ্ছা আমি ওই ইলেকট্রনের ব্যাপারটা বলবো, তার আগে এটা একটু শেষ করে নিই। কার্ডটা থেকে যেন সাউন্ড আসতেছে রে, মিউট করিস তো। ওকে, এবার আসি।
এই h/4 পাই এটাকে আরো কয়েকভাবে লেখা যায়। এটাকে চাইলে মানে এই কথাও সত্য, এটাকে চাইলে এভাবেও লেখা যায়, এই যে h/4 পাই, এই যে h/2, এটাকে এভাবে লিখলাম আর কি, h/4 পাই ইন্টু 2, সরি 2 পাই, 2 পাই ইন্টু 2 আর কি। ওকে, তো এই h/2 কে আবার আরেকটা চিহ্ন দিয়ে দেখান যায়, এরকম h বার দিয়ে লেখা যায়, একই কথা, মানে জাস্ট খালি এটা h বার দিয়ে h/2 কে বোঝায়। তো এটাকে কখনো এরকম কেটে দিয়েও লেখে, কখনো এটা উপরে লেখে, যেভাবেই লিখিস একই কথা। সো মিনিং, হ্যাঁ, যেটাকে বলা হয় প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক, কিন্তু জিনিস একই। ওকে, সো এভাবেও লেখা থাকতে পারে, এভাবেও লেখা থাকতে পারে, কথা একই, মান একই। ওকে, কোথায় উল্টা লিখছি রে? আচ্ছা, সরি 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 সরি, আমি ভুল করছি। আচ্ছা, এই যে এটা এইখানে দিয়ে ফেলছি, h/2 পাই, এইটুক হচ্ছে h/, সরি, আমি ভুল করে ফেলছি। আচ্ছা, তো এইটুককে আবার আমরা এইচ বার দিয়ে লিখতে পারি, যেটাকে আমরা বলি প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। ওটা জাস্ট একটা নোটেশনে চেঞ্জ, কিন্তু মান একই, জিনিস একই, বুঝতেই পারতেছি যে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় আর কি। সো এইটা বেশি মানে আর কি ইম্পর্টেন্ট কিছু না। ওকে, তো এবার আমি ওই কোশ্চেনটার, কারণ এই যে কমায় ফেললাম, আচ্ছা, ওর কোশ্চেন হচ্ছে এটাকে কেন হ্রাসকৃত বলতেছি, কারণ কমায় ফেলছি, এইচ এর যে মান ছিল তাকে 2 পাই দিয়ে ভাগ করছে, আরো কমে গেছে, এই জন্য এটাকে বলতেছে প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। ওকে, আচ্ছা, আহ, এবার কথা হচ্ছে, একজনের কোশ্চেন করছিল যে ইলেকট্রন যদি মেঘের মতো দেখা যায়, আরে কমছে কিন্তু তো জিনিস তো একই আছে, h/2 পাই, এটার সাথে 2 গুণ দিয়ে তো আবার 4 পাই হয়, এই পুরাটাকে আমি h বার লিখছি, আমি তো ওইটা থেকে এটা লিখছি, আবার বসায় দেখ একই জিনিস আসবে, কারণ এই যে h, এটা 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 লেখা যা, এটার জায়গায় আবার মান বসাই দিই আমি, h/2 পাই/2, আবার তো h/4 পাই আসবে, আমি এটাই বলতে চাইছি যে একই জিনিস। ওকে, এবার যেটা বলতে চাচ্ছিলাম, যে ইলেকট্রন যে মেঘের মতো দেখা যায়, এটা আমরা অবশ্য সামনে গিয়েও দেখব। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে তোরা অ্যাকচুয়ালি ইলেকট্রন দেখছিস, যদি কারো বাসায় আহ, আগের টেলিভিশনগুলো থাকে, এখনকার টেলিভিশন, আধুনিক টেলিভিশনগুলো যেগুলা, সেগুলাই তো এরকম হয়তো, আগে যেগুলা তুই যে ইয়া ইউজ করতো, ওই যে পিকচার টিউব যেটা ইউজ করতো আর কি, আগের টেলিভিশনগুলোতে কি হইতো, মাঝে মাঝে ডিশ লাইন চলে গেলে ঝিরঝির করতো এরকম, মনে আছে কিনা? বিরক্তিকর একটা সিচুয়েশন ছিল ডিশ লাইন চলে গেলে, আর এখন ডিশ লাইন চলে গেলে নীল হয়ে যায়। ওকে, তুই যে ঝিরঝির করতো, তখন অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রন দেখতাম। তো ইলেকট্রনকে যখন ওইটা তো মেঘের মতোই দেখা যায়। তো ইলেকট্রন অ্যাকচুয়ালি যখন মুভ করে, এই পাখা যখন মুভ করতেছে, এই পাখাটাকে আমরা বলয় আকারে বা মেঘের মতোই দেখতেছি, ইলেকট্রনকে ওরকম মেঘের মতোই দেখা যায়। এবং আমরা এটাকে সামনে আবার দেখাবো আমি ভিডিওতে, যে ইলেকট্রন অ্যাকচুয়ালি কেমন দেখা যায়। ওকে, সব সামনে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এইবার আরো একটা কঠিন জিনিস, সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, এইটা বলবো। এটা বলার আগে, তার আগে একটু ছোট্ট গল্প বলে নেই, সেটা হচ্ছে আহ প্রথম কথা, এই সমীকরণটাও কিভাবে আসছে এটা আমি বলবো না, কারণ বুঝতে পারবি না। তবে কেউ যদি চাস, আমি মানে আর কি, কেউ দেখতে চাইলে অবশ্য দেখতে চাইলে এখন লাভ নাই, কারণ তারা ফিজিক্সের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেটা, বা ম্যাথের ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এগুলা চ্যাপ্টার করছিস কিনা, তারপরে এটা কিছুটা বোঝা যাবে। তবে দরকার নেই, এখন না বুঝলেও ক্ষতি হয়ে যাবে না। তুই যখন ম্যাথ ফিজিক্স ওগুলা করে ফেলবি, সেকেন্ড ইয়ারে উঠলে, তখন এগুলা দেখলে হয়তো বুঝতে পারবি। তো এবার আসি, এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা থেকে অ্যাকচুয়ালি আমরা কি পাইছি সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে, আমরা 9-10-এ এটা পড়ে আসছিলাম, যে ধর 3 নাম্বার শক্তি স্তরে এখানে কি থাকে, আহ 3টে উপস্তর থাকে, 3s, 3p, 3d এরকম। তো ওগুলা আবার এই এল এর মান দিয়ে পাওয়া যায়, তো এল সমান সমান ছিল 0, 1, 2, এগুলো অবশ্য আমরা সামনে আবার পড়বো। তারপরে আবার আহ এখন তোরা ওগুলা জানিস কিনা আমি জানি না, নাহলে একটু বলে দিই, যে ওই থ্রি পি অরবিটালের আবার 3টা ভাগ ছিল, পি এক্স, পি ওয়াই, পি জেড।
আবার ডি অরবিটালের 5টা ভাগ ছিল। তো সেই ভাগগুলো পাওয়া যায় আবার এখানে এম এর মান দিয়ে। এম এর মানগুলো এরকম হয় -2 -1। আচ্ছা, এটা একটু পরে আসি, যে এম এর মানটা হচ্ছে যদি 0-র জন্য 0 এম এর মান, এগুলো অবশ্য সামনে আমরা পাবো। অনের জন্য এম এর মান হচ্ছে এরকম -1, 0, +1। এটা দিয়ে বুঝাচ্ছে পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল, পি জেড অরবিটাল এরকম। এটা দিয়ে -2, -1, 0, +1, +2। এই এম এর মানগুলা দিয়ে বুঝাচ্ছে ডি, ডি এর যে 5টা অরবিটাল সেই 5টা অরবিটালকে বুঝাচ্ছে। এগুলো আমরা সামনে পড়বো, কিন্তু আমি এখন বলতে চাচ্ছি এই যে n=3 হইলে এল এর মান যে এত হবে, আর এর জন্য যে এম এর মান এত হবে, আর s= যে +-1/2 হবে, এই জিনিসগুলো আমরা কোত্থেকে পাইছি? এগুলাও আকাশ থেকে আসে নাই, শ্রোডিঞ্জারের সমীকরণ সমাধান করে আমরা এটা পাইছি। আমরা যেমন 9-10-এ কিছু অঙ্কের সমাধান করতাম, এই যে এরকম আসতো, সমাধান সেট আসতো। সমাধান সেট হচ্ছে ধর আসতো যে 1-2, এরকম সমাধান সেট আকারে আসতো কয়েকটা, মনে আছে? এরকম সমাধান সেট বের করতে হইতো, ইকুয়েশন সলভ করে সমাধান সেট বের করতে হইতো। তো ওরকম এই শ্রোডিঞ্জারের সমীকরণেও এরকম অনেকগুলা মান আসে। যেমন যদি আমি n=3 ধরে এই সমীকরণটাকে সলভ করি, তখন এল এর মান যদি 1 বসাই, তখন এই লাস্টে এম এর মানের জায়গায় যে সমাধান সেট আসে সেখানে -1, 0, +1 এরকম পাই। তার মানে শ্রোডিঞ্জারের সমীকরণ থেকে অ্যাকচুয়ালি আমরা এই অরবিটাল গুলা সম্বন্ধে আইডিয়া পাইছি। ওকে, তো এই শ্রোডিঞ্জারের সমীকরণ নিয়ে একটু ছোট্ট গল্প আছে একটা, সেই ছোট্ট গল্পটা একটু শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে শ্রোডিঞ্জার যখন স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট অবস্থায় সে এটাকে এই সমীকরণটা ডেভেলপ করছে। তো নর্মালি বাইরের কান্ট্রিতে তো ধর নর্মালি সে তো মানুষ, বিজ্ঞানী মানুষ, বা সে স্টুডেন্ট যেহেতু, পিএইচডি, সে সারা ওরকম পড়াশোনা নিয়ে বিজি থাকতো। তো রিল্যাক্স করার জন্য ওরা নর্মালি কি করতো, উইকেন্ডে বারে যাইতো। ওকে, বারে গিয়ে কিছুক্ষণ ফুর্তি টুর্তি করে চলে আসতো, জাস্ট মাইন্ড আবার ফ্রেশ। তো এরকম এই শ্রোডিঞ্জারের যে সমীকরণটা, এই সমীকরণের সে সলিউশন ঠিক করতে পারতেছিল না, মানে আর কি সমীকরণটা একটু আটকে ছিল, যেটাকে সে কমপ্লিট করতে পারতেছিল না। তো তখন সে কি করছে, ওই রিল্যাক্সিং এর জন্য বাড়ি গেছে। বাড়ি গিয়ে ওখান থেকে একটা কল গার্ল সিলেক্ট করে নিছে, তারপরে সে রুমে গেছে। তো রুমে গিয়ে তার একদম যখন মানে অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্ত আর কি, চরম উত্তেজনায় যখন সে, সেই মুহূর্তে তার এই সলিউশনটা মাথায় আসছে। মাথায় আসার পরে সে মেয়েটাকে ওখানেই ধাক্কা দিয়ে ফেলে ওই অবস্থায় ল্যাবে আসছে। ল্যাবে এসে তখন এই সমীকরণটা সে আকারটা দিছে। ওকে, এটা নিয়ে একটা এই গল্পটা প্রচলিত। তো এখন কথা হচ্ছে, তো এই ইকুয়েশনটা দেখতে একটু বিদঘুটে, পরীক্ষায় আসবে শুধু ওই বিদঘুটে ইকুয়েশনটাই, এবং বলবে যে ওটা বলবে শ্রোডিঞ্জারের সমীকরণটা লেখো, আর এটার ওই প্রত্যেকটা পদের পরিচয় লেখো, এরকম বলবে। তো আমি এখন সেই সমীকরণটাই লিখবো। সমীকরণটা কি কারণে ইউজ করতেছি বললাম, যে অরবিটাল গুলা সম্বন্ধে আমরা আইডিয়া পাচ্ছি। তো এখন আমরা আসি যে সমীকরণটা দেখতে কেমন। সমীকরণটা দেখতে এরকম, আমি লিখবো পরে বুঝাবো। সরি, এটা কিন্তু ডেল্টা, আমি বলবো আবার। ওকে, আচ্ছা, আমি সাই দিইনি, সরি সরি। ওকে, আমি লিখতে ভুল করলে বলিস। ওকে, আচ্ছা, তো আমি এখানে একটা বিদঘুটে সমীকরণ লিখছি। যারা ফিজিক্সের ভেক্টর ক্যালকুলাস করছিস তাদের এই চিহ্নটা সম্বন্ধে একটু আইডিয়া থাকার কথা, আর যদি না থাকে তাতেও সমস্যা নেই, ছোট্ট করে বলতেছি জিনিসগুলা কি। আমরা অলরেডি এইটা আমি সেটাই বলতেছি। আমরা নর্মালি ডিডিএক্স এই জিনিসটা দিয়ে যেটা বুঝি, সেটা হচ্ছে কোনো একটা কিছুর পরিবর্তনের হার নির্ণয় করি, এবং সেটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল অপারেটর। এটা ওকে, এটা একটা অপারেটর। এবং ধর আমি যদি এখানে লিখি যে dy/dx মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে অ এর পরিবর্তনের হার নির্ণয় করতেছি, অথবা আমি যদি এখানে লিখি
ডিভি বাই ডিটি মানে হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার নির্ণয় করতেছি, এরকম একটা কিছু। তো এটা হচ্ছে পূর্ণ অন্তরীকরণ, পূর্ণ অন্তরীকরণ এটাকে বলে। এবং এই ক্ষেত্রে এইখানে এইটার ভিতরে যদি এইখানে যে বা এখানে যে ওয়াইটা আছে, এই ওয়াই একটা ফাংশন, এক্স এর ফাংশন, কিন্তু এখানে শুধুমাত্র একটা চলকই থাকবে। ধর এখানে এই যে এখানে যদি এক্স থাকে, এই সমীকরণের যে ওয়াই এর ভিতরে শুধুমাত্র এক্স সম্বলিত রাশি থাকবে। এরকম হবে যে এই ওয়াইটা এরকম হবে, এই ওয়াইটা হয়তো এরকম 3x+2 এরকম কিছু একটা, মানে ওই ওয়াইটা, ওই ওয়াই ফাংশনটা, ওয়াইটা হচ্ছে এক্স এর ফাংশন। এখন যদি আমাদের কাছে এরকম কোনো ফাংশন আসে যেখানে একাধিক চলক আছে, ধর আমাকে এরকম একটা রাশি দিল যে ধর লিখলাম ভি ইকুয়ালস টু হচ্ছে x² y প্লাস 3z² + 2 এরকম কিছু একটা। তো এরকম রাশি হইলে তখন এখানে একাধিক চলক চলে আসছে, তখন আর আমরা এই ফাংশনটা যেটাকে ddx বলি আমরা, অথবা বা এই ফাংশন বলতেছি অপারেটর ddx বা পূর্ণ অন্তরীকরণ যেটাকে বলি, এই নিয়মে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না, ওকে, বা অন্তরীকরণ করতে পারবো না। তখন আমাদের আরেকটা ডিফারেন্ট মেথড ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এই যে এখানে তো একাধিক চলক, সো প্রত্যেকটা চলক দিয়ে এই সমীকরণটাকে আমরা আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করব, সেটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ। ওকে, তো এই আংশিক অন্তরীকরণের সাইনটা এই ডিডিএক্স না, সেটাকে লেখা হয় এরকম করে ডেল ডেল এক্স, অথবা এভাবে লেখা যায় ডেল ডেল এক্স, এই এই ডেল্টা সাইন আর কি, এটা ছোট হাতের ডেল। ওকে, এই একটা ডেল্টা আছে এরকম, এটাও ডেল্টা কিন্তু স্মল লেটার, তো এভাবে লেখা যায়। তো তখন এটাকে বলতেছি আমরা পূর্ণ অন্তরীকরণ। আমি যদি এখানে লিখি যে ডিডিএক্স অফ ওয়াই, তার মানে বুঝাবে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। আর যদি আমি এখানে লিখি ডেল ডেল এক্স অফ ওয়াই, তখন আমি এটাকে পড়বো এভাবে যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল, বুঝাই যাচ্ছে এটা অংশ অংশ ভাগ করে করতেছি। কেন করতেছি? কারণ এই ওয়াইটা আর এখন এরকম এক্স এর না, এই ওয়াইটার মধ্যে এখন বা এই ফাংশনটার মধ্যে ধর এখানে আমি ভি লিখলাম, এই ভি এর ভিতরে এরকম এক্স ওয়াই জেড বিভিন্ন চলক আছে, একাধিক চলক আছে। এবং এটাকে শুধু যে এক্স দিয়ে করতে পারবো এরকম না, এটাকে চাইলে আমরা ওয়াই এর সাপেক্ষেও করতে পারবো, কারণ এখানে এই যে ওয়াই চলক আছে। এটাকে আমরা চাইলে জেড এর সাপেক্ষেও করতে পারবো। তার মানে আমরা কখন এই সাইনটা ইউজ করতেছি? যখন আমাদের ওই ফাংশনটার মধ্যে এক্স ওয়াই জেড তিনটা চলকই আছে। সবাই এইটুকু আগে ক্লিয়ার হয়েছিস কিনা বল, বুঝছিস? আচ্ছা, তো এখন জাস্ট একটা কথাই মনে রাখবি, এই এই জিনিসটা কখন করব বা পার্শিয়াল অন্তরীকরণ কখন করব? যে রাশিটাকে আমি অন্তরীকরণ করতে যাচ্ছি, সেই রাশিটা যদি একাধিক চলকের ফাংশন হয়, সেই ফাংশনটার মধ্যে যদি এক্স ওয়াই জেড এরকম বিভিন্ন চলক থাকে। আচ্ছা, তাহলে এবার আসি আমাদের ইলেকট্রন। ইলেকট্রন কিরকম অঞ্চলের মধ্যে ঘোরাঘুরি করতেছে? ডাইমেনশনাল ইলেকট্রন, 3 ডাইমেনশনাল অঞ্চলের মধ্যে না? ইলেকট্রন একটা বস্তুর মধ্যে বা ইলেকট্রন পরমাণুর মধ্যে, পরমাণু তো একটা 3 ডাইমেনশনাল জিনিস, সেখানে সে 3 অক্ষের দিকেই ঘুরতেছে, মানে 3 অক্ষের দিকেই ছুটাছুটি করতেছে। আর এমনিতেও আমরা জানি পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল, পি জেড অরবিটাল আছে, মানে হচ্ছে বিভিন্ন অক্ষ বরাবর আছে। তার মানে ইলেকট্রন যেহেতু একটা 3 ডাইমেনশনাল ওয়েতে ছুটাছুটি করতেছে, ইলেকট্রনের গতির সমীকরণ যদি আমি লিখতে যাই, তার মধ্যে অবশ্যই 3টা চলকই থাকবে, এক্সও থাকবে, ওয়াইও থাকবে, জেডও থাকবে। এটা বোঝা যায়? সবাই একটু রেসপন্স করিস। তার মানে আমরা আমরা এখানে এবার এই সাইনটা ইউজ করতে পারবো না, যেটা শুধুমাত্র একটা চলকের ক্ষেত্রে খাটে। তাইলে আমাদের এখন এরকম একটা ইয়া অপারেটর নিতে হবে যেটা একাধিক চলক বিশিষ্ট রাশির ডিফারেন্সিয়েশন করা সম্ভব। তো সেটা হচ্ছে এই ডেল ডেল এক্স। এখন কথা হচ্ছে এখানে স্কোয়ার দিয়ে কি বুঝাচ্ছি? এটা দিয়ে বুঝাচ্ছে 2বার অন্তরীকরণ করা। এটা দিয়ে ধর আমি যদি অয় এখানে লিখি ডেল ডেল এক্স অফ অয়, মানে হচ্ছে অয় কে এক্স এর সাপেক্ষে একবার পার্শ্বরিক। আচ্ছা, এই মিহাদ, তোর মাইকটা মিউট রাখিস তো, সাউন্ড আসে। মিহাদ, বলে আয় তো মিহাদকে।
আচ্ছা, এখন যদি আমরা এই কে আবার ডিফারেন্সিয়েশন করতে চাই তখন কি করা লাগবে? এখানে একটা স্কোয়ার দেওয়া লাগবে, এখানে একটা স্কোয়ার দেওয়া লাগবে। তোদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এই স্কোয়ারটা এখানে না কেন? আচ্ছা, এটা আসলে কিভাবে লিখছি একটু বলতেছি। এই প্রথমে একবার ডিফারেন্সিয়েট করলাম, পরে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতেছি, মানে জিনিসটা এরকম, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতেছি, তাইলে এভাবে লিখতে হয়। তোদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই এটাকে আমি এভাবে লিখতেছি না কেন, যে ডেল স্কোয়ার এক্স স্কোয়ার এভাবে কেন লিখলাম না? ওকে, এই যে নিচের এইটাকে আপনি ঠিক স্কোয়ার লিখলেন, এইটাকে কেন ডেল স্কোয়ার এক্স স্কোয়ার লিখতেন না? কারণ এটা আমরা নর্মাল কোনো গুণ করতেছি না, এটা সাইনই এরকম। ওকে, আমি যদি 3বার ডিফারেন্সিয়েট করি, এটাকে আরো একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা দেখতে এরকম হবে, কিউব আসবে, এখানে কিউব আসবে, লেখার স্টাইলটাই এরকম। ওকে, তার মানে এই সমীকরণটা কিরকম সমীকরণ? এই সমীকরণটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই টাইপের ইকুয়েশন গুলাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোরা ম্যাথের মধ্যে এইরকম সমীকরণ পাবি। ডিফারেন্সিয়েশন করতে গেলেই, ডিফারেন্সিয়েশন তো 9.1-এ না মনে হয়, চ্যাপ্টার 9-এ না, খেয়াল নাই আমার, চ্যাপ্টার চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3, 4-এর দিকে এরকম জিনিস পাবি আর কি। আচ্ছা, মানে এরকম রাশি পাবি যে ডি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এরকম কিছু রাশিমালা পাবি, দেখিস এরকম কিছু আসবে। ওকে, তো ওগুলা সমীকরণকে বলা হয় ডিফারেন্সিয়াল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এটা এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, তার মানে বুঝাই যাচ্ছে এখানে আমরা ইকুয়েশন, একটা জিনিসকে, এই যে এটা একটা ফাংশন, এটা কিরকম ফাংশন? যে ফাংশনের মধ্যে এক্স ওয়াই জেড তিনটাই আছে, এটা কোন ফাংশন? এটা হচ্ছে ওই ফাংশন, এই সাইটাকে আমরা বলতেছি তরঙ্গ ফাংশন, কারণ বলে আসছি ইলেকট্রন তরঙ্গ আকারে চলে, তরঙ্গ আকারে দেখানো যায়, তরঙ্গ ফাংশন। তো এই জিনিসটাকে একটু ছোট্ট করে বুঝাই, সেটার জন্য এই তরঙ্গ ফাংশন জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটাকে একটু ছোট্ট করে বোঝাই। আমাদের কিন্তু খুব বেশি জানার দরকার নাই, কারণ আমরা এখনো যে জিনিসগুলো পড়ে এটা বোঝা উচিত, ফিজিক্সের তরঙ্গ চ্যাপ্টার পড়লে আমরা একটু বুঝতে পারবো এই জিনিসটা। একটু ছোট্ট করে বুঝাচ্ছি, আমি সহজ করে উদাহরণ দিব যাতে তোরা বুঝতে পারিস। তোরা এটা দেখে আসছিস অ ইকুয়ালস টু সাইন থিটা, তাই না? এটার গ্রাফ আঁকছিস না 9-10-এ? এগুলার কি গ্রাফ আঁকা হয়েছে? হায়ার ম্যাথে মনে হয় ইয়া ছিল। ওকে, এইখানে ওই যে 0 হইলে এর মান 0, 30 হইলে এরকম এরকম আসতো, তাই না? মনে আছে এটা? থিটার মান বিভিন্ন রকম বসাইতাম। আচ্ছা, তাইলে আরেকটু ছোট্ট করে বলি যে যদি আমরা এইখানে দিয়ে দিই অ ইকুয়ালস টু 2 সাইন থিটা, তাহলে কি অবস্থা হবে? সাইন 90, সাইন 90 মানে কত ছিল? সাইন 90 মানে ছিল 1। এখন এখানে 90 বসাইলে সামনে 2 গুণ আছে, আসবে 2, তার মানে এই যে এই মানটা তো সাইন 90-র জন্য আসতো, এটা ছিল 1, তাহলে এখন সাইন 90 এটা যদি 2 হয়, তার মানে একই তরঙ্গ, এইটার জন্য সমীকরণ গ্রাফ দেখতে একই রকম হবে, খালি এরকম হয়ে যাবে, একটু উঁচা হয়ে যাবে। এটা কি বোঝা যায়? আচ্ছা, তাহলে আমরা একটা তরঙ্গর যদি সমীকরণ দেখাইতে যাই, বা একটা শব্দ তরঙ্গ যাই বলি না কেন, তার সমীকরণটাকে আমরা এইভাবে দেখাইতে পারি, অ ইকুয়ালস টু, এই যে এই যে সামনে যে জিনিসটা, এটাকে আমরা তরঙ্গের বিস্তার বলি, 9-10-এ পড়ে আসছিলাম, এটাকে আমরা বিস্তার বলি, বিস্তারকে আমরা এ দিয়ে দেখাই, এটাও বলছিলাম 9-10-এ। তাহলে এটাকে এভাবে লেখা যায়, এটা যেহেতু বিস্তার, এ সাইন থিটা, এই জিনিসটাকে আমি এভাবে লিখলাম। সাইন থিটার সমীকরণ একটা তরঙ্গ, শব্দ তরঙ্গ দেখতে এরকম, যে কোনো তরঙ্গ দেখতে এরকম, সবার সমীকরণটা এভাবে লেখা যাবে। এখন আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমি থিটার জায়গায়, আমরা আবার গতিবিদ্যা চ্যাপ্টারে ফিজিক্সে পড়ে আসছি থিটা ইকুয়ালস টু, মানে ওমেগা ইকুয়ালস টু, ওই যে কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, এটা সবার মনে আছে? আচ্ছা, তাহলে এখান থেকে লেখা যায় থিটা ইকুয়ালস টু ওমেগা টি। তোরা এগুলা তুলতে পারিস, ভুলে গেলেও কোনো সমস্যা নেই, আমি জাস্ট ছোট্ট করে বলতেছি। আমি এই সমীকরণটা আজকে এই মানে আর কি তরঙ্গ শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা দিয়ে শেষ করব, আমরা পরের দিন নেক্সট টপিকে যাব। তো থিটা ইকুয়ালস টু ওমেগা টি, আমি যদি এই থিটার জায়গায় ওমেগা টি বসাই দিই, এই যে এই সমীকরণটাকে এভাবেও লেখা যায়। ওকে, এভাবেও লেখা যায়। তার মানে এটাও একটা তরঙ্গের সমীকরণ।
তখন এখানে এই যে টি সমান সমান কি, টি হচ্ছে ওই যে সময়ের সাথে তরঙ্গ কত দূর যাচ্ছে। এই অয়টা কি, তরঙ্গ কত উপরে উঠছে, এরকম। এই অয়টা হচ্ছে তরঙ্গের বিস্তার, তরঙ্গ কত উপরে উঠছে। ওকে, আচ্ছা। আর টি হচ্ছে কত সময় লাগতেছে। ওমেগা কি, ওমেগা সমান সমান আবার লেখা যায়, আমরা এটা জানি, ওমেগা সমান সমান লেখা যায় 2πf, তাই না? এটা তো 9-10-এ পড়ছিলাম, সবার মনে আছে এটা? আর এটা পড়ছিস? আচ্ছা, আর 9-10-এ না পড়লেও এখানে মানে ইন্টারে পড়ছিস, ওমেগা ইকুয়ালস টু 2πf। আচ্ছা, আবার এটা তো জানিস যে এফ ইকুয়ালস টু হচ্ছে আবার ভি বাই ল্যামডা, এটা তো জানিস যে ওই যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা লিখতে পারি, আরে জানিস না মানে, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা ওটা থেকে লিখছি। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় 2π বাই ল্যামডা ভিটি। এইভাবে একটা তরঙ্গের সমীকরণ এভাবে লেখা যায়। ওকে, তার মানে এই তরঙ্গটা শুরু হয়েছিল এই জায়গা থেকে, মানে হচ্ছে মূলবিন্দু থেকে শুরু হয়েছে। মিউট রাখি সবাই। তরঙ্গটা শুরু হয়েছিল মূলবিন্দু থেকে, কিন্তু সব তরঙ্গ কি মূলবিন্দু থেকে শুরু হবে এমন কোনো কথা নাই। তরঙ্গ তো এই পিছন থেকেও শুরু হইতে পারে, এরকম তরঙ্গ তো এভাবেও আসতে পারে। ওকে, তো এরকম যদি মূলবিন্দু থেকে না শুরু হয়, তখন এখানে এক্সট্রা আরেকটা জিনিস বিয়োগ করে দিতে হয় বা যোগ করে দিতে হয়, যেটাই বলি না কেন, সেটা হচ্ছে এক্স, মানে সে কতটুকু আগানো বা পেছানো আছে, সেই এক্স। সো তরঙ্গের একটা সমীকরণকে আমরা এভাবে দেখাইতে পারি। ওকে, তো আমি এতক্ষণ ধরে যে বকবকটা করলাম, সেই বকবকটা করার রিজন হচ্ছে এই সাই। এই সাইটা কি, সাইকে বলছি তরঙ্গ ফাংশন। কেন তরঙ্গ ফাংশন বলছি? কারণ ইলেকট্রন ঘোরার সময় এরকম তরঙ্গ হিসাবে ওই ইসের চারপাশে ঘুরতেছিল, নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছিল। এখন কথা হইলো, আমি আবার বলে আসছি ডেল ডেল এক্স, এই সাইনটা কখন ইউজ করি? যখন সাই বা এই ফাংশনটা এরকম হবে যার মধ্যে এক্স ব্যতীত আরো চলক থাকবে। এই কথাটা বলছি না যে একটা চলক থাকলে হবে না, একাধিক চলক থাকতে হবে। তার মানে আমি যে সমীকরণটা লিখছি, এই সমীকরণটা কিরকম তরঙ্গের জন্য? সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল তরঙ্গের জন্য। এটা কিন্তু 2 ডাইমেনশনাল তরঙ্গ, কারণ এই যে এক্স অক্ষ আছে, অয় অক্ষ আছে। এখন এই তরঙ্গটা যদি এরকম 2 ডাইমেনশনাল না থেকে এরকম ঘুরে ঘুরে যায় 3 ডাইমেনশনাল হয়, এরকম হয় কারণ ইলেকট্রন এখন 3 ডাইমেনশনাল জায়গার মধ্যে আছে, তো তখন এই সমীকরণটাই এক্স ওয়াই জেড 3টা রাশি এটার মধ্যে থাকবে। আমি ওটা কিন্তু দেখাচ্ছি না, ওটা জটিল হবে, আমরা এটা দিয়ে ওটা বুঝতেছি যে 2 ডাইমেনশনালের জন্য এক্স আর ওয়াই ছিল, যখন 3 ডাইমেনশনাল হয়ে যাবে তখন এখানে এক্স ওয়াই জেড বিশিষ্ট একটা সমীকরণ আসবে। তখন ওই সমীকরণটাকে আমরা আর এই যে ওয়াই দিয়ে না দেখে ফাই দিয়ে দেখাচ্ছি। তাহলে এই ফাইটা কি? এই ফাইটা হচ্ছে ইলেকট্রনের এই তরঙ্গের সমীকরণ। এটুক সবাই বুঝছিস? সবাই বুঝছিস এটুক? আচ্ছা, মনে রাখা লাগবে না, আমি এত বড় জিনিস মনে রাখতে বলি নাই। কি পড়া লাগবে সেটা আমার নোটে লেখা আছে, ওইটুক পড়লে তুই নাম্বার পেয়ে যাবি। আর এটা হচ্ছে এক্সট্রা জানার জন্য, মানে ওই যে মানুষ, তোদের মাথায় অনেক কোশ্চেন থাকতে পারে, সেই জন্য। এটা কেউ চাইলে ভুলে যেতে পারিস। তাই মানে শুধু এইটুকু বোঝানোর জন্য যে হ্যাঁ কথাটা সত্যি, আকাশ থেকে আসে নাই। তার মানে কোন এক্সট্রা কিভাবে আসছে? এই এক্সট্রা কিভাবে আসছে ফিজিক্সের 7 নাম্বার চ্যাপ্টার পড়ার সময় বুঝে যাবি। তবু আমি ছোট্ট করে বলি, এইখানে তরঙ্গটা সবসময় মূলবিন্দু থেকে শুরু হবে এমন কোনো কথা নাই। মূলবিন্দু থেকে শুরু হইলে এক্স এর মান 0 হয়, এই জন্য শুধু ভিটি হয়। যদি মূলবিন্দু থেকে শুরু না হয়, আগে বা পিছনে থাকে, তখন সাথে একটা এক্স চলে আসে। ওকে, এটাকে প্লাস মাইনাস এক্স দিয়ে লেখা যায়, কখনো যোগ হবে কখনো বিয়োগ হবে। বুঝে যাবি ফিজিক্সের তরঙ্গ চ্যাপ্টার পড়ার সময়। আচ্ছা, তাহলে এই ফাইয়ের পরিচয় দিছি তরঙ্গ ফাংশন, মানে ওই যে ইলেকট্রন যে তরঙ্গ অতিক্রম, এগুলা ওই তরঙ্গ চ্যাপ্টার পড়ানোর সময় ফিজিক্সে বুঝবি। মানে আমি অযথা চ্যাপ্টারটাকে লেন্দি করতে যাচ্ছি না, কারণ এগুলো তুই বুঝে যাবি তখন পড়ার সময়। এবার এই ফাই, সরি এই সাই, এই অয়টা কি ছিল? এই অয়টা ছিল কত উপরে উঠছে তরঙ্গটা, তাই না? এই যে বিস্তারটা, ওই যে একবার 1 একবার 2 বললাম, তাহলে এই সাইটা কি?
এই সাইটাকে দেখ আমি নোটের মধ্যে লিখে রাখছি, সাইয়ের ভৌত তাৎপর্য ওখানে লিখে দিছি। সাই কি? সাইয়ের আরেকটা নাম হচ্ছে আইজেন ফাংশন, এটার আরেকটা নাম হচ্ছে আইজেন ফাংশন। আর এটার অ্যাকচুয়ালি কোনো, এটা দিয়ে কি বোঝানো যাচ্ছে, এটার আলাদা কোনো ভৌত তাৎপর্য নাই, এটা শুধুমাত্র ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে, এই যে তরঙ্গ যে বিস্তার কত উপরে উঠবে সেটা প্রকাশ করতেছে। কারণ এই অয়টা ছিল ওই যে 1 বা 2 এরকম হইতে পারতো। আচ্ছা, আর সাই দিয়ে আরেকটা কি জিনিস বোঝা যায়, সাই দিয়ে অরবিটের ধারণা পাই আমরা, সাই দিয়ে আমরা অরবিটের ধারণা পাবো। মানে এই যে 1 নাম্বার কক্ষপথ 2 নাম্বার কক্ষপথ যেগুলো ওই যে ইসের বোরের পরমাণু মডেল ছিল, সাই দিয়ে আমরা অরবিটের ধারণা পাবো। কেন অরবিটের ধারণা পাবো? কারণ এই যে তরঙ্গের বিস্তার জানা যায় তো, কত দূরে যাচ্ছে কতটুকু নামতেছে, মানে ইলেকট্রন ঠিক নিউক্লিয়াস থেকে কত ডিস্টেন্সে থাকবে সেই জিনিসটা আমরা বুঝে যাব। সেটা কি দিয়ে বুঝবো? এই সাই দিয়ে বুঝবো। তাহলে সাই দিয়ে দুইটা জিনিস বুঝতেছি, এক হচ্ছে ইলেকট্রন যে তরঙ্গটা উৎপন্ন করতেছে তার বিস্তার কতটুকু হবে, আরেকটা জিনিস বুঝতেছি অরবিটটা কোন অরবিট হবে বা কিরকম অরবিট হবে। অরবিট কিন্তু একটা 2 ডাইমেনশনাল জিনিস ছিল, মানে বৃত্ত এরকম। এগুলো অবশ্য সামনে আরো ডিটেলস পড়বো, কোনো কিছুই মিস হবে না, সবকিছু বুঝে যাবে ইনশাল্লাহ। আর যে জিনিস বলবো না সেটা তুই বুঝবি না দেখেই বলবো না। আচ্ছা, এখন এই সমীকরণের মধ্যে আরো কিছু ছিল, সেগুলোর ছোট ছোট প্রুফগুলো বলে দিই। এখানে একটা এম ছিল, এম দিয়ে কি বুঝাচ্ছি? ইলেকট্রনের ভর বুঝাচ্ছি। এইচ দিয়ে কি বুঝাচ্ছি? এইচ দিয়ে বুঝাচ্ছি ইলেকট্রনের মোট শক্তি। প্লাঙ্কের সরি, এইচ দিয়ে প্লাঙ্কের ধ্রুবক বোঝাচ্ছি। ই দিয়ে কি বুঝাচ্ছি? ইলেকট্রনের মোট শক্তি। মোট শক্তি মানে ইলেকট্রনের দুইটা শক্তি আছে, একটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। এই ই এর মধ্যে দুইটাই আছে। আর এই ভি দিয়ে কি বুঝাচ্ছি? ভি দিয়ে বুঝাচ্ছি ইলেকট্রনের বিভব শক্তি। আর আরেকটা জিনিস লাগবে, যে আমরা যখন ওই সাইটা বের করে ফেলি তখন আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে সাই স্কোয়ার। এই সাই স্কোয়ারের তাৎপর্য কি বা সাই স্কোয়ারের মান দিয়ে কি বোঝা যায়, এটা পরীক্ষায় আসবে, মাস্ট আসবেই খ নাম্বারের জন্য। এই সাই স্কোয়ার দিয়ে আমরা আগের সাই দিয়ে কিসের ধারণা পাচ্ছিলাম? অরবিটের ধারণা। আর এই সাই স্কোয়ার দিয়ে আমরা জানতে পারি, কারণ আমি বলছি এই সমীকরণ থেকে আমাদের ওই যে এম এর মানগুলো আসে, তারপরে এল এর মানগুলো আসে, আই মিন অরবিটালের মানগুলো আসে। এই সাই স্কোয়ার থেকে আমরা একটা ব্যাপার জানতে পারি, সেটা হচ্ছে সম্ভাব্যতা। কিসের সম্ভাব্যতা বা কিসের সম্ভাবনা? সেটা হচ্ছে, আমি এটুকু বুঝলাম যে নিউক্লিয়াসের এই যে 2 ডাইমেনশনাল এরিয়া, এর বাউন্ডারি, এগুলো অবশ্য আরো ক্লিয়ার হবে সামনে গিয়ে। এখন ছোট্ট করে বুঝে রাখ যে আমরা সাই দিয়ে জানছিলাম যে বাউন্ডারি, ধর 1 নাম্বার কক্ষপথ বা 2 নাম্বার কক্ষপথ, যে এর বাইরে 2 নাম্বার কক্ষপথের ইলেকট্রন গুলা এর মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। এখন সাই স্কোয়ার দিয়ে আমরা বুঝতে পারবো যে 2 নাম্বার কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে এরা অ্যাকচুয়ালি কোন জায়গাগুলোতে বেশি সময় ধরে থাকবে। আমরা জানি 2 নাম্বার কক্ষপথের মধ্যে কিছু 3 ডাইমেনশনাল এরিয়া আছে, দেখতে কেমন? একটা হচ্ছে 2s অরবিটাল, এটা হচ্ছে 2s অরবিটাল, এটা কিন্তু 3 ডাইমেনশনাল একটা বলের মতো। তারপরে এরকম, সরি এটা আঁকতে ভুল করছি আমি, আমি আবার বলতেছি, এটা কিন্তু অরবিটাল আঁকতেছি এখন আমি, 2 নাম্বার কক্ষপথের ভিতরে যে অরবিটাল গুলো থাকে তাকে আঁকতেছি। তো এটা হচ্ছে 2s অরবিটাল, এটা হচ্ছে যে 2px, এটা 2py, এটা 2pz। এই যে ইলেকট্রনগুলো এই জায়গা দিয়ে বেশি পরিমাণে থাকবে, মানে এই যে যে জায়গাগুলো আমি আঁকছি এগুলোর মধ্যে ইলেকট্রন বেশি পরিমাণে থাকবে, এই ব্যাপারটা বুঝে যাই সাই স্কোয়ার দিয়ে। তার মানে আমরা সাই স্কোয়ার দিয়ে অরবিটাল সম্বন্ধে ধারণা পাই। এটা পরীক্ষায় আসলে আমার নোটে যেটুকু আছে ওইটুকু লিখলেই খ নাম্বারের জন্য নাম্বার পাবি। আর এই অরবিটাল নিয়ে সামনের ক্লাসে, আচ্ছা, সাই আর সাই স্কোয়ারের মধ্যে পার্থক্য দুইটা। সাই দিয়ে অরবিট বুঝতে পারি, সাই স্কোয়ার দিয়ে অরবিটাল সম্বন্ধে আইডিয়া পাই। সাই দিয়ে ইলেকট্রনের যে তরঙ্গ সৃষ্টি করে সেই তরঙ্গ বিস্তার সম্বন্ধে আইডিয়া পাই। সাই স্কোয়ার দিয়ে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বেশিক্ষণ অবস্থান করবে এরকম কোন জায়গা, 3 ডাইমেনশনাল জায়গা, সেটা সম্বন্ধে আইডিয়া পাই। এই ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আশা করি তোদের মাথা পুরাই গরম হয়ে গেছে, কিন্তু আমার নোটে যেটুকু লেখা আছে এর বাইরে পরীক্ষায় কিছু আসবে না, পরীক্ষায় ওগুলাই আসবে। কিন্তু তোদের এক্সট্রা বোঝার জন্য যে কোশ্চেন সেগুলা এগুলা, আই মিন এগুলা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা। আর এখনো যেগুলা জিনিস তোদের কষ্ট লাগতেছে এই জিনিসগুলো আরো ভালো করে বুঝে যাবি যখন আই মিন সেকেন্ড ইয়ারে উঠে যাবি, যখন এই জিনিসগুলো তোদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে, ক্যালকুলাস নিয়ে কিছু একটা আইডিয়া, তারপরে হচ্ছে ফিজিক্সের, অবশ্য তোরা অলরেডি সেকেন্ড ইয়ার উঠে গেছিস, তারপরে ওই ফিজিক্সের তরঙ্গ চ্যাপ্টার,
এরকম ওই জিনিসগুলা আইডিয়া পেয়ে যাবি। সো পেইন নেওয়ার দরকার নাই যে আমি এই জিনিসগুলো বুঝলাম না, মনে হয় খুব বেশি ক্ষতি হয়ে গেল, এরকমও বিশেষ কোনো ক্ষতি হয় নাই। আর আরেকটা ব্যাপার আবারও মনে করাই দিচ্ছি, আমি কোনো কিছুই বাদ দিব না, সবই বলবো, কিন্তু কোনোটা আগে বলবো কোনোটা পরে বলবো। সো সেটা নিয়ে অস্থির হওয়া যাবে না যে ভাই এটা মিস করে গেছেন, এটা বলেন নাই। কোনো কিছু মানে আর কি ওই কোশ্চেন আসলে তোর মাথায় সেটা বলবি, কিন্তু বইয়ে মিলাই দেখলি আমি এটা বলি নাই এরকম কিছু, সেগুলো নিয়ে অস্থির হবি না, আমি সবই কভার দিব। আর আরেকটা, হ্যাঁ, সহজ কথায় পণ্ডিতি করা যাবে না। ওকে, গুড। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আহ, যে জিনিস আমি এখন বলতেছি না এর মানে এটাই তুই সেটা এখন বুঝবি না। ওকে, তো আমি এখন আজকের মতো এটা শেষ করতেছি, আবার আমাদের রবিবারে দেখা হচ্ছে। এর মধ্যে অবশ্যই তোরা এই নোটটাকে লিখে ফেলবি, যদি পসিবল হয় অন্তত নেক্সট ক্লাসে যে কয়েকটা টপিক পড়াবো, যেমন আমার ওই নোটের নাম্বার অনুযায়ী 15, 16, 17, এই 3টা পেজ অন্তত লিখে রাখিস, তোদের সামনে থাকলে বুঝতে সুবিধা হবে। ওকে, তো থাকুক আজকে এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, এইটা ফালতু কোশ্চেন, এটা আমি নিলাম না। আর কোনো কোশ্চেন আছে? আরে ফাউল। আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। সবাই তুই হ্যাঁ, কিসের দাওয়াত? এখন তো লকডাউন। ওকে, আল্লাহ হাফেজ, বুঝছি তোরা সব বুঝে গেছিস। টাটা, বাই বাই। হ্যাঁ, না না, ইউরেকা এটা না, কিন্তু ইউরেকা এটা না, এটা ইউরিকা না। হ্যাঁ, ইউরেকা তো ওই যে ইয়াটা, আর্কিমিডিসের। আর্কিমিডিসের নামেরও গল্প আছে, সুযোগ হলে আরেকদিন বলবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।